প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর শুভা গল্পটির অনুশীলনী, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসে লেখক পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে অর্থাৎ ইংলিশ 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বেশি একটা মনে রাখার দরকার নাই, শুধু 25শে বৈশাখ 1268 আর কি 7ই মে 1861 এইটুকু মনে রাখলেই হবে। বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বিষয়। তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। তাহলে তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বনফুল কাব্য। কত বছর বয়সে প্রকাশিত হয়? 15 বছর বয়সে, তাই তো। 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, এরপরে কি আছে, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকবরী, গল্পগুচ্ছ, বিচিত্র, প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। আচ্ছা, এরপর কি আছে, 22শে শ্রাবণ 1348 সালে ইংলিশ 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন, তাই তো। কলকাতায় বিশ্বকবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা গল্পটি তো গত ক্লাসেই পড়েছি, তাই না? তাহলে এরপরে গল্প শেষ করে আমরা সোজা চলে যাব। আচ্ছা, তোমরা যদি গল্পটি না দেখে থাকো তাহলে আমাদের সহজ শেখা ওয়েবসাইটে অথবা ইউটিউব চ্যানেলে তোমরা এটা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। আচ্ছা, এরপরে আমরা চলে এসেছি শব্দার্থ ও টিকাতে। আচ্ছা, গর্ভের কলঙ্ক অর্থাৎ কি? সন্তান হিসেবে কলঙ্ক। গর্ভ হলো মায়ের পেট। যে ব্যক্তি বা বস্তুকে পরিবারে নেতিবাচক হিসেবে দেখা হয় তা হলো কলঙ্ক, তাই তো। তাহলে বোঝা গেল, বলতো গর্ভের কলঙ্ক কাকে আখ্যা দেওয়া হয়েছিল? শুভাকে, তাই না? কারণ শুভা বোবা ছিল। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, বড় পাতা বিশিষ্ট। দীর্ঘ হলো বড়, সুযুক্ত হয়ে বড়কে বিশেষায়িত করা হয়েছে। পল্লব হলো পাতা, এখানে চোখের পাতা হিসেবে ব্যবহৃত হয়েছে। ওষ্ঠাধর মানে কি? ঠোঁট, তাই না? ওষ্ঠ এবং অধর অর্থাৎ উপরের ও নিচের ঠোঁট। কিশলয় গাছের নতুন পাতা। তর্জমা অনুবাদ, এক ভাষা থেকে অন্য ভাষায় বলা বা লেখা। অস্তমান ডুবন্ত, তাই না? যে অস্তমান সূর্য ডুবে যাচ্ছে এমন অবস্থায়, এই যে এখানে লিখছে ডুবে যাচ্ছে এমন। চন্দ্র সূর্যের পশ্চিম দিকে অদৃশ্য অবস্থা। অনিমেষ অপলক, পলকহীন। উদয়াস্ত উদয় যোগ অস্ত সমান সমান উদয়াস্ত। আবির্ভাব ও তিরোভাব উঠা ও ডুবা। ছায়ালোক ছায়া যোগ আলোক, ছায়ালোক।
কোনো বস্তুর ওপর আলো পড়লে যে প্রতিবিম্ব হয় তা হলো ছায়া। বিজন মহত্ব, বিজন জনশূন্য, নির্জন মহত্ব অবদান। বিজন মহত্ব মানে কোলাহল মুক্ত প্রকৃতির অবস্থার যে আকর্ষণীয় দিক। তর্ণী, ক্ষীণ ও সুগঠিত অঙ্গ বিশিষ্ট। বাখারি, কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। ঢেকিশালা, যে ঘরে ঢেকি রাখা হয়। ঢেকি হলো ধান থেকে চাল তৈরির লোকজ যন্ত্র। এখনো গ্রামীণ জীবনে অনেক বাড়িতে ঢেকির ঘর আছে। গার্হস্থ্য সচ্ছলতা, পারিবারিক দৈনন্দিন, তাই তো? পারিবারিক দৈনন্দিন জীবনের সচ্ছলতা। চির নিস্তব্ধ হৃদয় উপকূল, শান্ত হৃদয়। নিস্তব্ধ হলো আলোড়নহীন অবস্থা, উপকূল হলো কুলের সদৃশ। এখানে হৃদয় উপকূল বলতে হৃদয়ের কিনারার কথাই বলা হয়েছে। ঝিল্লিরবপূর্ণ, ঝিঝি পোকার আওয়াজ বা শব্দে মুখর। বিজন মূর্তি, নির্জন অবস্থা। বিজন হলো নির্জন বা জনমানব শূন্য। মূর্তি হলো কোনো কিছুর প্রতিকৃতি। বিজন মূর্তি শব্দটি এখানে কোলাহলহীন অবস্থা বা নির্জন জনমানব শূন্য অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়েছে। গণ্ডদেশ অর্থাৎ গাল। মুখ, মুখ মানে বধির। এই যে যদি বলি যে শুভা মেয়েটি কি ছিল, তখন তুমি বোবা না বলে এই যে মুখ এটাও বলতে পারো, তাই তো? বিষাদ স্বাস্থ্য, সরি এটা হবে শান্ত। বিষাদ শান্ত, দুঃখমগ্ন। বিষাদ অর্থ স্ফূর্তি শূন্যতা, বিষণ্ণতা। বিষাদ শান্ত হলো খুব বেশি বিষাদগ্রস্ততা থেকে যে শান্ত অবস্থা। পূর্ণিমা তিথি, অনেকটা হয় না যে মানে দুঃখ পেতে 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 ও এখন শান্ত হয়ে গেছে, এটাকে বলা হয় বিষাদ শান্ত। পূর্ণিমা তিথি, চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়। কন্যাভারগ্রস্ত, পিতামাতা, যে পিতামাতার বিবাহযোগ্য কন্যা সন্তানের বিয়ে হয়নি। কপল অর্থাৎ গাল। নেত্রপল্লব অর্থাৎ চোখের পাতা। নেত্র মানে চোখ, পল্লব মানে পাতা। শুক্লা দ্বাদশী, চাঁদের দ্বিতীয় দিন। শুক্লা অর্থাৎ যে চাঁদ যেদিন থেকে ওঠে সেই দিন থেকে শুক্লাপক্ষ শুরু হয়, আর দ্বাদশী মানে কি দ্বিতীয় দিন। বুঝতে পারছো? পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। এরপরে আমরা পাঠ পরিচিতি পড়ব। শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। শুভা কথা বলতে পারে না। মা মনে করেন এ তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর। কারা বলতো? গরু বাছুর, এরা। তাদের সে খুবই কাছের জন, আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধের উন্মেষ ঘটাতে চেয়েছেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা পড়ব বহু নির্বাচনী প্রশ্ন। ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? সেটা কে বলতো? নদীর পাড়ে মাছ ধরতো আর সুভাষিনী তার জন্য পান বানিয়ে নিয়ে যেত। সেই লোকটা, সেই নায়কটা, সে হচ্ছে প্রতাপ, তাই না? যে ছিল অকর্মণ্য, মানে কাজকর্ম করে না, কিন্তু সারাদিন ছিপ ফেলে নদীর পাড়ে বসে থাকতো মাছ পায় কিনা সেজন্য। পরের প্রশ্ন, বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন? বাণীকণ্ঠকে সুভাষিনীর বাবা, তাই না?
শুভাকে বিয়ে দেবেন বলে, হ্যাঁ অবশ্যই শুভাকে বিয়ে দেবে, সেজন্য তার কপাল, মানে কপল বলতে কিন্তু গাল, এটা কিন্তু কপাল না, কপল ওকার, দেখছো, খেয়াল করবা, এই কপল মানে হলো গাল, এসব জিনিস জেনে রাখবা। শুভা কথা বলতে পারে না বলে, শুভা কথা বলতে পারে না বলে এ বিষয় তো ছোটবেলা থেকে বাণীকণ্ঠ দেখেই আসছে, তো এজন্য সেই দিন তার গাল থেকে অশ্রু ঝরে পড়ে নাই। আর একটা হচ্ছে মেয়েটির ভবিষ্যৎ ভেবে, যে এই মেয়েটির ভবিষ্যৎ কি হবে, এই জন্য তার গাল থেকে অশ্রু ঝরে পড়ছে। তাহলে উত্তর হবে প্রথমটি এবং শেষেরটি। কোন অপশনে আছে? এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, প্রথম, শেষ, এইটা 1 ও 3, তাই না? উত্তর হবে খ নম্বর। ক্লিয়ার? উদ্দীপকটি পড়ে 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। সেই ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুরছানা এনেছিল, নাম দিয়েছে পুষি আর পটু। আজ পুষি আর পটু পুরোপুরি বড় হয়েছে, নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কোলে উঠে বসে, কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়। মর্জিনার মধ্যে শুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো, অর্থাৎ মর্জিনার মধ্যে শুভার কোন বৈশিষ্ট্য আছে, যেমন শুভা বোবা, সেই বৈশিষ্ট্য কিন্তু মর্জিনার মধ্যে নাই, তাই না? কোন জিনিসটা ঠিক মিল আছে দেখি? ইতর প্রাণীর প্রতি আনুগত্য প্রকাশ, তারপরে কি আছে? সব ইতর প্রাণীর প্রতি আনুগত্য প্রকাশ করে নাই শুভা, শুভা শুধু ওর গরুগুলোকেই বেশি ভালোবাসতো, তাহলে এটা হবে না। এরপরে আছে একাকিত্বে, আচ্ছা খ নম্বর আগে পড়ি, ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ, তাই না? হ্যাঁ, ইতর প্রাণীর প্রতি দুইজনেরই মমত্ববোধ আছে। একাকিত্বের সাথী ইতর প্রাণী, কিন্তু শুভার একাকিত্বের সাথী হইলেও মর্জিনার কিন্তু ওরা একাকিত্বের সাথী না, ওরা এমনিই ভালোবাসে, ইতর প্রাণী দেখে তাদের প্রতি মায়া মমতা আছে। সবার থেকে নিজেকে আড়াল রাখা না, তোমার শুভা সবার থেকে নিজেকে আড়াল রাখতে চাইলেও মর্জিনা কিন্তু তা চায় না, এমনটা কি এই উদ্দীপকে বলা হয়েছে? হয় নাই, তাহলে এটাও হবে না। উত্তর হবে ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ, দুইজনেরই এই ইতর প্রাণীগুলোর প্রতি মমত্ববোধ আছে। বুঝা গেল? এরপরে উদ্দীপকের মূল ভাব শুভা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে? দিনে 3 বার গোয়াল ঘরে যাওয়া, হ্যাঁ। 2 বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা, হ্যাঁ এটাও হবে। মাঝে মাঝে তাদেরকে ভর্ৎসনা করা, কিন্তু মাঝে মাঝে তাদের ভর্ৎসনা করে কিনা মর্জিনা তা তো জানতে পারিনি, তবে ভর্ৎসনা করাটাও ভালোবাসারই অংশ। তাহলে মর্জিনা তাদেরকে যেহেতু ভালোবাসে, তাহলে এই তিনটা বাক্যেই প্রতিফলিত হয়েছে, তাই না? তাহলে উত্তর হবে ঘ নম্বর। এরপরে আমরা সৃজনশীল প্রশ্ন পড়ব, তাই তো? সৃজনশীল প্রশ্ন। 2 পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো। আচ্ছা, 2টা ছেলে হয়েছিল পলাশবাবুর, এরপরে হইলো একটা মেয়ে, তাই আনন্দে বন্যা বয়ে গেল। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সাথে সাথে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। মানে কি, তিনি প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী? কিছু বললে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর সবই বরপক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন, পলাশবাবু, কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত, কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। খুবই ভালো কথা। এরপরে আমরা তোমাদের জন্য আমি সুন্দর করে সাজিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখে রেখেছি, আমরা এরপরে প্রশ্নের উত্তরগুলো দেখব, ঠিক আছে? উত্তরগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, প্রথম প্রশ্ন, শুভা গল্পের অনুশীলনীর সমাধান। শুভার গ্রামের নাম কি? প্রথম প্রশ্ন হচ্ছে শুভার গ্রামের নাম কি? শুভা গল্পে শুভার গ্রামের নাম চণ্ডীপুর। ওকে, তাহলে মুখস্থ রাখতে হবে, শুভা গল্পে শুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর। আচ্ছা, এই সেট থেকেই দেখাই। পিতামাতার নীরব হৃদয়ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? পিতামাতার নীরব হৃদয়ভার দ্বারা কথাটি দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন শুভার বোবা হওয়ার কারণে তার পিতামাতা তার ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন।
শুভার শারীরিক ত্রুটির জন্য সমাজে তাকে বিবাহযোগ্য কন্যা হিসেবে প্রতিষ্ঠা করা কঠিন ছিল। এই দুশ্চিন্তা প্রকাশ না করলেও তা তাদের মনে সর্বদা একটি ভার হয়ে ছিল। বিশেষত সমাজের চাপ এবং শুভার প্রতি মায়ের বিরক্তি এই মানসিক বোঝাকে আরো তীব্র করে তুলেছিল। শুভা নিজেও তাদের এই চাপ এবং লজ্জার অনুভূতি উপলব্ধি করত, যা তাকে আরো নিঃসঙ্গ এবং নির্লিপ্ত করে তুলেছিল। বুঝতে পেরেছো? অর্থাৎ পিতামাতা তো এ থেকে কষ্ট পাইতই যে মেয়েটার কি হবে, কোথায় বিয়ে দেব। আর শুভাও এটা বুঝতে পারতো যে আমি তো মায়ের বিরক্তির কারণ, মা আমাকে বোঝা মনে করে, অভিশপ্ত মনে করে। এই জন্য শুভা নিজেও দুঃখ কষ্টে থাকতো সবসময়, নীরবে নিভৃতে, তাই না? আচ্ছা, এরপরে গ নম্বর প্রশ্ন। উপরের অনুচ্ছেদে কল্পনা ও শুভার যে বিশেষ দিকগুলি স্পষ্ট করে দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো, তাই না? দুজনেই তো বিশেষ চাহিদা সম্পন্ন একটি মেয়ে। উত্তর: উপরের অনুচ্ছেদে কল্পনা ও শুভা এই দুটো মেয়ে শিশুর সামাজিক অবস্থান ও পারিবারিক প্রতিক্রিয়ার চিত্র খুব স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। কল্পনা চরিত্রের মাধ্যমে লেখক আমাদের দেখান যে একটি কন্যা সন্তান জন্মের পর প্রথমে তাকে কন্যা হিসেবে আপাতভাবে আনন্দের সঙ্গে বরণ করা হলেও পরে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গির কারণে সেই আনন্দ ম্লান হয়ে যায়। নাম রেখেই যেন দায়িত্ব শেষ। বাস্তবিক জীবনে তার প্রতি মনোযোগ ও ভালোবাসা কমে যেতে থাকে। এখানে সমাজের কন্যা সন্তানের প্রতি নিছক ভদ্রতা ও আড়ম্বরপূর্ণ ভালো লাগার একপেশে চিত্র ফুটে উঠেছে। অন্যদিকে শুভা চরিত্রটি হলো একটি বিশেষ প্রতিবন্ধী মানে কি? প্রতিবন্ধী মানে না, সে কেমন প্রতিবন্ধী ছিল? সে ছিল মূক বা বোবা শিশু, যে কথা বলতে পারে না। তার নিঃশব্দ জীবন, আবেগের প্রকাশ, ভালোবাসা এবং যোগাযোগের সীমাবদ্ধতা পাঠকের মনে গভীর প্রভাব ফেলে। সে তার পরিবারের কাছে ভালোবাসা পায় ঠিকই, কিন্তু তার মনের গভীর অনুভূতিগুলো প্রকাশের ভাষা না থাকায় ধীরে ধীরে এক নিঃসঙ্গ জগতে বাস করতে শুরু করে। শুভার গল্পে মূলত সমাজে নীরব, দুর্বল, অব্যক্ত শিশুদের বঞ্চনার বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে। এই দুটি চরিত্রের মাধ্যমে লেখক দেখাতে চেয়েছেন একদিকে সমাজের মুখোশ পরা ভালোবাসা, আরেকদিকে নীরবতার মাঝে হারিয়ে যাওয়া এক মেয়ে শিশুর অসীম ভালোবাসা ও অপূর্ণতা বোধ। ক্লিয়ার? আচ্ছা, প্রথমবারই কিছু বুঝতে না পারলে ভিডিওটি আবার টেনে দেখবে, তাহলে আশা করি বুঝতে পারবে। এরপরে এই অধ্যায়ের শেষ প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন। কল্পনা ও শুভা চরিত্রে পারিপার্শ্বিক শিখার হলে উপসংহার, প্রেক্ষাপট ও পরিপ্রেক্ষিত বিশ্লেষণ করো। আচ্ছা, প্রশ্নটা কি আসলে এরকম ছিল? আচ্ছা, প্রশ্নটা ছিল এমন: কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও, দুঃখিত এখানে ভুল হওয়ার জন্য, কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, বিশ্লেষণ করো। আচ্ছা, ঠিক আছে। কল্পনা ও শুভা চরিত্র বিশ্লেষণ করলে বোঝা যায় সমাজে নারীর অবস্থান এবং তার প্রতি দৃষ্টিভঙ্গি এখনো কুসংস্কার, অবহেলা এবং সীমাবদ্ধতায় আবদ্ধ। এই দুই চরিত্র দুই রকমের সামাজিক সত্য তুলে ধরে। একজন হলো নামমাত্র ভালোবাসায় ঘেরা একটি কন্যা সন্তান, যাকে সমাজ কিছুদিন পর বোঝা হিসেবে গণ্য করতে শুরু করে। আরেকজন হলো শুভা, যাকে তার শারীরিক অক্ষমতার জন্য মূল্যায়ন করা হয় না, বরং এক প্রকার সহানুভূতির ছায়ায় ঢেকে রাখা হয়। শুভা তার মনের কথা বলতে না পারলেও তার নীরব ভালোবাসা, গভীর অনুভব এবং আত্মত্যাগ তাকে এক অনন্য চরিত্রে পরিণত করে। সমাজ তাকে বোঝে না, এমনকি ভবিষ্যতের সিদ্ধান্ত তার কথা না জেনে নেওয়া হয়। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজ এখনো নারীর অনুভূতিকে যথাযথ গুরুত্ব দিতে শিখেনি। অন্যদিকে কল্পনা হলো এক সামাজিক প্রতিচ্ছবি, যেখানে কন্যা সন্তানের জন্মকে প্রথমে আনন্দের উপলক্ষ মনে করা
হয়, কিন্তু দ্রুতই তা হয়ে ওঠে সমাজের কাছে দায়িত্ব ও চিন্তার বিষয়। এর মাধ্যমে লেখক নারীর প্রতি সমাজের দ্বিচারিতা এবং মানসিক দৈন্যতা ফুটিয়ে তুলেছেন। এই দুই চরিত্রের প্রেক্ষিতে শিক্ষার্থীরা বুঝতে পারে একটি সমাজে কন্যা শিশুর প্রতি দায়িত্ব, সম্মান, ভালোবাসা এবং আত্মপরিচয়ের গুরুত্ব কতটা প্রয়োজন। এই গল্প আমাদের দেখায় শুধুমাত্র শারীরিক সক্ষমতা বা নামধারী সামাজিক মর্যাদা নয়, একজন মানুষের হৃদয়ের গভীরতা, অনুভূতি এবং আত্মমর্যাদাও সমানভাবে মূল্যায়ন করা উচিত। তো প্রথমবারই যদি বুঝতে না পারো, ভিডিওটি প্রথম থেকে আবার দেখবা, প্রয়োজনে প্রশ্নের অংশগুলো আরো একবার দেখবা, তাহলে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্ত।